প্রতিদিন নতুন নতুন গল্প শুনতে সাবস্ক্রাইব করুন বাংলা নভেল। আমাদের চ্যানেলে প্রতিদিন নতুন নতুন প্রেম ও সাসপেন্সমূলক গল্প আপলোড দেওয়া হয়। আমার পিএ আসিফের হাত কেটে গিয়েছিল, তাই হয়তো কোনোভাবে রক্ত লেগে গেছে। ফারিয়ার কেমন যেন লজ্জা লাগলো। হঠাৎ করেই সে আর কোনো কিছু না ভেবে গাড়ি থেকে নেমে বাড়ির উদ্দেশ্যে রওনা হলো। এদিকে এমিরের নিঃশ্বাস গরম হতে লাগলো। কোনো রকমে বাড়িতে পৌঁছে সে নিজেকে ঠান্ডা করার জন্য সোজা ঘরে এসে একটা লম্বা শাওয়ার নিতে ওয়াশরুমে ঢুকল। ঘড়ির কাঁটায় 5:45। এমির তারা 20 মিনিট শাওয়ার নেওয়ার পরে ফ্রেশ হয়ে পরনে একটা চেরি কালারের টি শার্ট এবং কালো কালারের ট্রাউজার পরে সিঁড়ি বেয়ে নিচে আসতেই দেখে আরিসের সাথে দুইজন গার্ড দ্রুত পায়ে বাড়ির ভিতরে ঢুকছে। তাদের সকলের হাতে ড্রিঙ্কসের বাক্স, যার মধ্যে বিভিন্ন ধরনের জুসের বোতল রাখা আছে। মূলত রাত্রে পার্টির জন্য আয়োজনে ব্যস্ত তারা। এমির সিঁড়ি বেয়ে নিচে এসে সোজা রান্নাঘরে চলে যায়। দেখে সঞ্জিদা চৌধুরী কফি মেকারে কফি বানাতে ব্যস্ত। এমির সঞ্জিদা চৌধুরীর পাশে দাঁড়াতে সঞ্জিদা চৌধুরী ঘাড় ঘুরিয়ে এমিরের দিকে তাকিয়ে বলে, ও তুই এসেছিস? এমির কিছু বলে না, এক দৃষ্টিতে তার মার দিকে তাকিয়ে থাকে। সঞ্জিদা চৌধুরী কফি রেডি করে কফির মগটা পিছন ঘুরে এমিরের দিকে আগিয়ে দিতে দিতে বলে, এনে কফিটা ধর, আর কফিটা খাওয়া হয়ে গেলে আরিসকে গিয়ে সাহায্য কর। 2-3 ঘন্টার মধ্যেই সকল মেহমান আসা শুরু করে দিবে। আমার ভালো লাগছে না, মাথা ব্যথা করছে, আমি রুমে গিয়ে রেস্ট নিচ্ছি। এমির শান্ত দৃষ্টিতে তার মার দিকে তাকিয়ে সঞ্জিদা চৌধুরীর হাতে থাকা কফি মগটা তার হাতে নিয়ে পাশে রেখে দিয়ে এমির 2 হাত দিয়ে তার মায়ের কান ধরে মলিন স্বরে প্রশ্ন করে, কি হয়েছে? সঞ্জিদা চৌধুরী রেগে মাথা ঘুরিয়ে নেয়। এমির মুচকি হেসে প্রশ্ন করে, আবার আব্বুর সাথে ঝগড়া হয়েছে? এবার সঞ্জিদা চৌধুরী তার ডান হাত দিয়ে এমিরের বাঁ হাতে ঝাড়া মারে। এমির হাত সরিয়ে পুনরায় তার মায়ের কাঁধের উপর হাত দিয়ে হাসি মিশ্রিত কণ্ঠে বলে, হায় রে আমার কিউট আম্মু রে, তুমি কি জানো তোমায় রেগে গেলে কত সুন্দর লাগে? আর ওই জন্য আব্বু তোমারে সবসময় রাগায়। আমার কিউট আম্মু, এবার একটু হাসো প্লিজ। এমিরের এমন কণ্ঠে সঞ্জিদা চৌধুরী তার দিকে তাকিয়ে চোখ ছোট ছোট করে তাকায়। মাঝে মধ্যেই এমিরের আব্বুর সাথে ঝগড়া লাগলে এমির এসে এমনভাবে তার রাগ ভাঙায়। এইবার সঞ্জিদা চৌধুরী একটু রাগী কণ্ঠে এমিরকে বলল, দেখ এমির, ভালো লাগছে না কিন্তু। এমির আগের ন্যায় আবারও বলল, ও আমার কিউট আম্মু, আসো না একটু প্লিজ, এমন করে না। আচ্ছা, আব্বুর রাগ আব্বুর উপরে ঝাড়ো, এখন তো হাসো একটু, একটু পরে সব মেহমান চলে আসবে, হাসো আম্মু। সঞ্জিদা চৌধুরী আর না হেসে পারল না, মনে মনে বলল, ছেলেটাও হয়েছে তার আব্বুর মতন, সেও তাকে প্রতিবারই এমনভাবে রাগ ভাঙায়। কিচেনে দাঁড়িয়ে কফির মগে চুমুক দিতে দিতে কিছুক্ষণ পর এমির তার মায়ের উদ্দেশ্যে বলল, আব্বু কোথায়? সঞ্জিদা চৌধুরী রান্নাঘরের বাকি কাজ করতে করতে বললেন, জানি না কোথায় গিয়েছে, তবে ঝগড়া করেই বাইক নিয়ে বের হয়েছে। এমির একটা দীর্ঘশ্বাস ফেলল, বলল, উফ, এই আব্বুরে নিয়ে পারি না, দিন দিন যে কি হচ্ছে, এখন এই সময় বাইক নিয়ে বের হওয়ার কি দরকার, উফ। কথাটা বলতে বলতে এমি রান্নাঘর থেকে বার হয়ে গেল। সঞ্জিদা চৌধুরী বিড়বিড় করে বলল, তুই তোর বাপের এইটুকু নিয়ে পারিস না, তাহলে ভাব আমি কি করে সামলাই। ছেলেপিলে বড় হয়েছে, সারাক্ষণ আমরা ঝগড়া করলে তাদেরও তো চোখে পড়ে নাকি? এই লোকটাকে নিয়ে যে আমি কি করব, কয়দিন পরে বাড়ি বউ আসবে, উফ, এই লোকটা যে কবে শুধরাবে। চাচি, তাড়াতাড়ি কোথায় গেলে, তাড়াতাড়ি এসো। সঞ্জিদা চৌধুরী ঘরের ব্যালকনিতে দাঁড়িয়েছিল। হঠাৎ করে আরিসের এমন চিৎকার শোনে এবং দৌড়ে দৌড়ে তার ঘরে আসতে দেখে সঞ্জিদা চৌধুরী প্রশ্ন করে, কি হয়েছে, এমন হাঁপাচ্ছিস কেন?
আরিস হাঁপাতে হাঁপাতে বলে, চাচি তাড়াতাড়ি চলো চাচা হসপিটালে, অ্যাক্সিডেন্ট হয়েছে। সঞ্জিদা চৌধুরীর মাথায় আকাশ ভেঙে পড়ল খানিকক্ষণের জন্য। সে থ হয়ে গেল। নিজের কানকে সে বিশ্বাস করতে পারছে না। এরই মধ্যে চোখ ভিজে 2-3 ফোঁটা পানি চলে এসেছে। রুম থেকে দৌড়ে বার হতে হতে আরিসকে বলল, কিভাবে কি হলো রে? আরিস উত্তরে জানালো, জানি না, কেউ একজন এমিরের ফোন করেছিল, বলল চাচার অবস্থা এর কথা, তুমি দ্রুত চলো, এমির বাইরে গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। কিছুক্ষণের মধ্যেই তারা সকালে হসপিটালে পৌঁছালো। ইতিমধ্যে অরিস সকল মেহমানদেরকে বারণ করে দিয়েছে। আহসান চৌধুরী এর অ্যাক্সিডেন্টের কারণটা অবশ্য সকলকে বলেনি। হসপিটালে এসে এক দৌড়ে সঞ্জিদা চৌধুরী ছুটে যায় আহসান চৌধুরী এর কেবিনে, সাথে এমির ও আরিসও যায়। গিয়ে দেখে বাম পায়ে এবং ডান হাতে প্লাস্টার করা এবং কপালে ব্যান্ডেজ করে চোখ বুজিয়ে শুয়ে আছেন বেডে আহসান চৌধুরী। সঞ্জিদা চৌধুরী ভিতরে প্রবেশ করতেই দরজার আওয়াজে চোখ খুলে তাকায় আহসান চৌধুরী। সঞ্জিদা চৌধুরীকে দেখে শোয়া অবস্থাতেই 36 পাতি দাঁত বার করে হাসে আহসান চৌধুরী, যা দেখে সঞ্জিদা চৌধুরী তেলে বেগুনে জ্বলে ওঠে। দাঁত কিরমির করতে করতে আহসান চৌধুরী এর সামনে গিয়ে বলে, কে বলেছিল আপনাকে বাইক নিয়ে বাইরে বার হতে? বয়সটা দেখেন তো, নাকি ধৈর্যের সীমা লঙ্ঘন করে দিচ্ছেন কিন্তু আপনি এবারে। কথাটা বলে সঞ্জিদা চৌধুরী ফুঁসতে থাকে। এমির ও আরিস আহসান চৌধুরীকে একবার দেখে নেয়। তারা দুজন সঞ্জিদা চৌধুরীর কথা শুনে একে অপরের মুখের দিকে তাকিয়ে কেবিন থেকে বার হয়ে চলে যায় ডাক্তারের কাছে। আহসান চৌধুরী ছেলেদের বার হয়ে যেতে দেখে সঞ্জিদা চৌধুরীর দিকে তাকিয়ে মুচকি হেসে বলে, কান্না করেছিলে বুঝি? তুমি তো জানো তোমার কান্না করলে কতটা সুন্দর লাগে। বারবার শুধু কাছে পেতে ইচ্ছা করে। যত দিন যাচ্ছে তুমি তত বেশি সুন্দর হয়ে যাচ্ছ বিবিজান। সঞ্জিদা চৌধুরী দাঁত কিরমির করতে করতে আহসান চৌধুরীর প্লাস্টার করা হাতে সজোরে বাড়ি দেয়। আহসান চৌধুরী আহ করে ওঠে। সঞ্জিদা চৌধুরী বলতে থাকে, আপনার যে এত জ্বালা, আপনার এত কম লাগলো কেন? একটা পা একটা হাত তো ভাঙছে, তবু আপনার জ্বালা কমেনি। বাকি এই দুটো আছে কেন? সবটাই ভেঙে গেলে ভালো হতো। সাথে ওইটাও ভেঙে গেল না কেন? ওটা গেলেও ভালো হতো। এখন তার কিছু দরকার নেই, দামরা একটা ছেলে আছে, দিব্য জীবন চলে যাবে। ওইটা গেলে সব জ্বালা মিটিয়ে যেত। ব্যাটা বুড়ো হইছে, দাঁত পড়ে যাচ্ছে, চুল পেকে যাচ্ছে। 2 দিন পরে বউ আসবে বাড়ি, নাতি নাতনি আসবে, দাদা হবে। আর আপনি কথা বলেন এমন ভাবে যেন 22-23 বছরের তাজা যুবক। তাদেরও মনে হয় মুখ দিয়ে এমন বলি ফোটে না। শালাই ঠিক হয়েছে, অ্যাক্সিডেন্ট হয়েছে, যা ওরও যা তেজ দেখিয়ে সারাক্ষণ বউয়ের সাথে সবসময় শুধু ওই সবসময় পিছনে পড়ে থাকা। তা বেডে যে পড়ে আছোস, তা হাঁটার ক্ষমতা আছে? নাটক তো শেষ হয় না। আইসে ঢং যত সব। কাছে পেতে ইচ্ছা করছে, যা দূর হ। আসিস বাড়ি সেবা করবনি, এমন সেবা দিব জীবনের রোমান্সের নাম ভুলে যাবি শালা বুড়ো। দয়া করে একটু ঠিক হ, লাগাম দে মুখে। 2 দিন পর বউ আসবে বাড়ি। আর আজকের পর থেকে তুই যদি বাইকে হাত দিয়েছিস তো বলে দিলাম, ওই বাড়ি ছেড়ে আমি চলে যাব। কোনো দিন এই বাড়ি আসবো না, কথা যেন মাথায় থাকে। এখানে দাঁড়িয়ে এই বলে রাখলাম। না হলে আমার নাম সঞ্জিদা চৌধুরী, তোর উঠবে আহসান জোয়ান চৌধুরীর বউ নয়, বলে দিলাম। আহসান চৌধুরীর বউয়ের এমন ফুঁসতে দেখে বুঝলেন তার বউ গেছে প্রচণ্ড রেগে। তুমি থেকে তুইতে নেমে এসেছে। আসলে এই সব যে করতে আহসান চৌধুরীর প্রচণ্ড ভালো লাগে, বউকে হুটহাট করে অপ্রস্তুত করে তাকে রাগিয়ে দিতে। কিন্তু আজকে যে হঠাৎ অ্যাক্সিডেন্ট হয়ে যাবে তা আহসান চৌধুরী ধারণা করতে পারেনি। মূলত বাইক নিয়ে যাওয়ার সময় একজন ভুলবশত তার সামনে চলে আসে। তাকে বাঁচাতে গিয়ে হুট করে ব্রেক করতে বাইক সমেত পড়ে যায় এবং বাইক পড়ে আহসান চৌধুরীর উপরে, যার দরুন হাত এবং পায়ের অবস্থা খুবই খারাপ। আহসান চৌধুরী বউকে সান্ত্বনা দিতে বলল, আহা বিবিজান, রাগ করে না। আচ্ছা ঠিক আছে, আমি আর রমন করব না, কিন্তু মাঝে মধ্যে একটু আধটু বোঝই তো নাকি? সঞ্জিদা চৌধুরী এবার রেগে কেবিন থেকে বার হয়ে গেলেন। না,
এই বুড়ো সামনে আর থাকা যাবে না। আর এদিকে আহসান চৌধুরী বোকা মনে গেলেন। সে মনে মনে বলল, একটু আধটু তো বলাই যায়। আহসান চৌধুরী আফসোসের ন্যায় ভাবে যে তার বউ হয়েছে পুরো তেড়া, একদম তার উল্টো। সেই দিন রাতে আহসান চৌধুরীকে হসপিটালে রাখা হয়। পরের দিন সকালে রিলিজ দেওয়ার কথা জানায় ডাক্তার এমিরকে। রাত্রে এমি তার মাকে হসপিটালে রেখে তারা দুই ভাই বাড়ি ফিরে আসে। বিছানায় শুয়ে এমির ফারিয়ার নাম্বার বার করে কি মনে করে আজকের ব্যাপারটা তাকে টেক্সট করল। পরক্ষণেই ঘড়ির দিকে তাকালো, দেখল 1:45। ভাবল হয়তো এই সময় ফারিয়া ঘুমিয়ে গেছে। একটা দীর্ঘশ্বাস ফেলে ফোনের গ্যালারি থেকে কিছু ফটো বার করে দেখতে থাকে। ফটোগুলো ফারিয়ার অজান্তেই তোলা। বিভিন্ন লোক দিয়ে তার উপরে নজর রাখার সময় এই ফটোগুলো তারা কালেক্ট করে এমিরকে দিয়েছে। এমির ফারিয়ার একটি ফটোর দিকে তাকিয়ে মনে মনে আওড়ালো, তোমাকে শুধু ছুঁতে নয়, তোমার আত্মায় আগুন ছড়াতে চাই। তুমি আমার একমাত্র ইচ্ছার নগ্ন ব্যাখ্যা। তোমার ওই চোখ দুটো আমাকে বাঁচিয়ে রাখে, আর তোমার ঠোঁট, ওটাতে আমি শুধু ভালোবাসার পরশ এঁকে দিতে নয়, পুরোপুরি অধিকার করে নিতে চাই। কেটে গেছে আরও কিছুদিন। নিজেকে পুরোপুরি ঘরবন্দি করে রেখেছে মাইশা। চেহারাও আগের থেকে অনেক মলিন হয়ে গেছে। ঠিকঠাক খাওয়া দাওয়া না করার কারণে শরীরের ওজনও কমে গেছে। তার মা থালা ভর্তি ভাত দিলে সে প্রতিবার অর্ধেক খেয়ে ফেরত পাঠায়, তো কোনো সময় সম্পূর্ণটাই ফেরত পাঠায়। আর না সে ঠিকঠাক ঘর থেকে বাইরে বার হয়, সব কিছু ঘরের মধ্যে। মাইশার মা বাবা মাইশাকে বোঝাতে আসলে মাইশা নানা বাহানায় এড়িয়ে যায়। কখনো মাথা ব্যথা করছে, তো কখনো তার মা বাবাকে আসতে দেখলে চোখ বন্ধ করে ঘুমানোর ভান করে। আর বেশি অর্ধেক সময় দরজা বন্ধ করে ঘর অন্ধকার করে শুয়ে নীরবে অশ্রু বিসর্জন দেয়। মাইশার মা বাবা প্রথম দিকে মেয়ের এমন করায় খুব ভেঙে পরে, একটা সময় আর না পেরে তারা শক্ত হয় আর মেয়েকে নানাভাবে বোঝায়, কিন্তু কোনোবারে সক্ষম হন না। কিন্তু তারা হালও ছাড়েন না। আজ মাইশা জানালার ধারে বসে এক ধ্যানে আকাশের দিকে তাকিয়ে আছে। আজকের আকাশটা একটু অন্যরকম, চাঁদটা যেন স্বাভাবিকের চেয়ে অনেক বেশি উজ্জ্বল। নিঃশব্দে তার আলো চারদিকে ছড়িয়ে পড়ছে। চাঁদের আলোয় মাইশার অন্ধকার ঘরও আলোকিত হয়ে উঠল। অন্ধকার ঘরের মধ্যে জানলার ধারে বসা রমণীর মুখে চাঁদের আলো পড়তে মুখটা যেন আরও ফ্যাকাশে দেখালো। মাইশার জানলার ধারে বসে চন্দ্রবিলাস করছে। প্রায় প্রায় রাত্রিবেলা সে জানলার ধারে বসে এমনভাবে বাইরে পর্যবেক্ষণ করে। মাইশা একটা দীর্ঘশ্বাস ফেলল। মনে পড়ল কিছু অতীতের কথা। এমন কত সুন্দর সুন্দর জ্যোৎস্নারাতে তার কাছে ফটো আছে। সে প্রকৃতির ছবি তুলতে খুবই ভালোবাসে। মনে করতে লাগল সে তার আগের দিনগুলির কথা। হঠাৎ করে দরজা খোলার আওয়াজ পেয়ে পিছনের দিকে তাকিয়ে দেখে তার মা এসেছে রাত্রের খাবার নিয়ে। মাইশা একবার সেদিকে তাকিয়ে আবারও সামনের দিকে তাকায়। মাইশার মা ঘরের লাইট আর জ্বালানো না, ছোট ছোট পা ফেলে খাটের এক সাইডে খাবারের ট্রেটি রেখে মাইশার কাছে বসল। বলল, আচ্ছা, আর কতদিন এইভাবে থাকবি বলতো? মাইশা কঠোরভাবে উত্তর দিল, জানি না। মাইশার মায়ের বুকটা কেমন ধক করে উঠল। তার মেয়েটা দিন দিন কেমন পাষাণ হয়ে যাচ্ছে। যতই বোঝাতে চাইছে ততই উল্টো হয়ে যাচ্ছে। মাইশার মা কিছু বলতে যাবে তার আগেই মাইশা বলে উঠল, আমার ঘর থেকে চলে যাও আম্মু। মাইশা চাপা কান্নায় ভেঙে পড়লেন মাইশার মা। মার দিকে এক পলক তাকায় মাইশা। তার মাও খানিকটা শুকিয়ে গেছেন, চিন্তায় মুখে কালি পড়েছে, বিপর্যস্ত অবস্থায় কান্না যেন অশরীরী রূপ নিয়েছে। মাইশার বুকটা ধক করে উঠছিল। সে বলল, কি অবস্থা করেছ আম্মু? আম্মু বলে সম্বোধন করবি না আমায়, তোর আম্মু মরে গেছে। আঁচলে মুখ গুজে চলে যায় মাইশার মা। খোলা দরজার দিকে তাকিয়ে থাকে মাইশা। পেটে খিদে থাকায় উঠে দাঁড়ায়। ভালো খারাপ যেভাবেই হোক জীবন চলে যায়, তবে যে যন্ত্রণা বয়ে বেড়াতে হয় তা কখনোই যায় না। লাঘব হয়, তবে কোনো এক অন্ধকার রাতে পুরনো স্মৃতিগুলো অশ্রু হয়ে ঠিকই ধরা দেয়। কি একটা মনে করে বহুদিন পর আজ টেবিলের ওপর থেকে আজ ফোন হাতে নিল মাইশা। পাওয়ার অন করে ফেসবুকে আইডি লগ ইন করতেই নোটিফিকেশনে কান ঝাঁঝিয়ে ওঠে। দুহাতে কান চেপে রাখে। মিনিট 5 পর সমস্ত নোটিফিকেশন শেষ হয়ে ফোন স্থির হয়।
তাদের মেসেঞ্জার গ্রুপে কয়েকশো মেসেজ, নোটিফিকেশনের অবস্থা আরও বাজে। পেজের ওপরের স্ক্রিনে 1000+ নোটিফিকেশনের লাইন। কোনো দিকে পাত্তা দেয় না মাইশা। হঠাৎ করে ফোনটি সুইচ অফ হয়ে যায়। মাইশা বিরক্ত হয়ে ফোনটি চার্জে বসিয়ে দিয়ে ঘরের লাইট অন করতেই লাইটের আলো এসে চোখ মুখ কুঁচকে নেয়। পরপর ধীরে ধীরে চোখ খুলে সে বিছানায় এসে বসে রাতে খাবার খেতে শুরু করে। অনেকক্ষণ ধরে বসে বসে ধীরে ধীরে অনমনে অর্ধেক খাওয়া শেষ করে তাতে পানি ঢেলে দিল। তারপর কিছুক্ষণ ভাতের থালাটির দিকে একদৃষ্টিতে তাকিয়ে উঠে রুমের বাইরে গিয়ে কিচেনে থালাটা রেখে আবার ঘরে এসে ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে ঘরের জানলা বন্ধ করে খাটে বসতেই চোখ যায় তার ফোনের দিকে। সে আবার উঠে গিয়ে চার্জ থেকে ফোনটা খুলে হাতে নিয়ে বিছানায় গিয়ে লাইট অফ করে ড্রিম লাইট জ্বালিয়ে দিয়ে শুয়ে পড়ে ফোনটা অন করে। হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার খুলে দেখল ফারিয়া সহ নানা ফ্রেন্ডের বিভিন্ন মেসেজ। এক পলক সব মেসেজগুলো দেখে নিল, কিন্তু কোনোটার উত্তর করল না। মূল কথা তার উত্তর দিতে ইচ্ছা করল না, তবে ফারিয়ার মেসেজটা দেখল সে। এক এক দিন এক একটা মেসেজে বলেছে, জানিস আজ টাকলা তমাল স্যার বোর্ডে লিখতে লিখতে এমন ঘেমে গেছে যে নিজের টাকটাই টিস্যু দিয়ে মুছতেছিল। আবার একদিন লিখেছে, জানিস কি হয়েছে, আজ তমাল স্যার হেলমেট ছাড়া আসছিল, সূর্যের আলো এমন পড়তেছিল মাথায়, একদম 250 ওয়ার্ডের হলুদ বাতির মতো চকচক করছিল। আবার অন্য দিনের মেসেজ, জানিস আজ তমাল স্যার চুল আঁচড়াতে আঁচড়াতে ভুল করে নিজের মাথার টাক জায়গায় চুল আঁচড়াচ্ছিল, আমরা মিটিমিটি হাসছিলাম, যা দেখে তিনি তার চিরুনি পকেটে ঢুকিয়ে সারা ক্লাসকে ধমক দিয়েছে, কি আজব বলতো, নিজে করবে দোষ আর আমাদের ওপরে ঝাড়বে শালা টাকলা। তারপরেই ফারিয়ার মেসেজ দেয়নি। অনেক দিন পরে, মানে আজকেই বিকানে ফারিয়া তাকে মেসেজ দিয়েছে, সামনের সপ্তাহ থেকে আমাদের ফাইনাল এক্সাম শুরু, আমি কালকে তোদের বাড়ি যাব, আর হ্যাঁ মনে আছে তো কালকে আমার জন্মদিন, আর শোন নোট নিয়ে যাব, নোটগুলো তুই তোর কাছে নিয়ে নিবি, আর আমার সাথে কালকে ঘুরতে বেরোবি, বাড়ি আমি ম্যানেজ করব, যদি তুই না যাস তাহলে কিন্তু আমি আর তোর সাথে কোনোদিন কথা বলবো না। মাইশা খোটো করে নিঃশ্বাস ফেলল, তারপর আবার কি মনে করে ফারিয়াকে টেক্সট করল, ওকে। মেসেঞ্জার থেকে বার হয়ে এসে সে এবার ফেসবুকে ঢুকল। বিভিন্ন নোটিফিকেশনের মাঝে তার চোখ আটকালো একটি ফ্রেন্ড রিকোয়েস্ট দেখে, আরিশ জ্যান চৌধুরী। মাইশা অনমনে আইডিতে ক্লিক করে আইডির ভিতরে গেল, তারপরে প্রোফাইল পিকচারের উপরে হাত দিয়ে ক্লিক করে পিকচারটা দেখল। কালো কালারের শার্ট, প্যান্ট, চোখের সানগ্লাস এবং হাতে কোট ঝুলিয়ে গাড়িতে হেলান দিয়ে একটা ফটো দেওয়া। খানিকক্ষণ মাইশা ফটোটার দিকে তাকিয়ে রইল, পরক্ষণে সজ্ঞানে আসতে কি মনে করে তার ফ্রেন্ড রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করে মেসেঞ্জারে গেল। বার কয়েকবার কিছু লিখে আবার সে মুছে দিল। এবার সাহস করেই সে মেসেজ লিখে সেন্ড করল, থ্যাঙ্কস। ওপাশের ব্যক্তি মনে হয় তার মেসেজেরই অপেক্ষা করছিল, সঙ্গে সঙ্গে সে রিপ্লাই করল, কেমন আছো, আর থ্যাঙ্কস কিসের জন্য। মাইশা ভেবেছিল যে এত রাতে আরিশ অনলাইনে থাকবে না, কিন্তু তার ভাবনা ভুল করে দিয়ে আরিশ তাকে মেসেজ করল। মাইশা আরিশের এসএমএসের উত্তরে বলল, আপনাকে থ্যাঙ্কস দিলেও সেটা কম হবে। আরিশ চেয়ারে বসা থেকে উঠে বেডের ওপরে গিয়ে বসল। তার মেসেজটা ইগনোর করে পুনরায় লিখল, কেমন আছো বললে না। মাইশা লিখল, একটা কলঙ্কিত নারীর যেমন থাকার কথা তেমন আছি। আরিশ ছোট করে নিঃশ্বাস ফেলে পুনরায় লিখল, তুমি কলঙ্কিত নও মাইশা, তোমার শরীর ক্ষত হয়েছে, মন নয়। কারো পাপ তোমার পবিত্রতাকে ছুঁতে পারেনি, তুমি এখনও আগের মতোই নির্মল, অপূর্ব। মাইশা মেসেজটা পড়ল, কিন্তু কোনো উত্তর দিল না। আরিশ আবারও প্রশ্ন করে, রাতে খেয়েছ। মাইশা ছোট করে উত্তর দেয়, ভার্সিটি কবে থেকে যাবে। কি হলো, উত্তর দিচ্ছ না যে, মন খারাপ। মাইশা। এবার মাইশা নীরবতা ভেঙে বলে, কি হয়েছে, শুনলাম সামনে তো এক্সাম, তা পরীক্ষা দিতে হবে তো। না, কালকে তো শুক্রবার, কবে থেকে যাবে ভার্সিটি। এবার আরিশ বিরক্ত হয় বলল,
এই কি সেই থেকে হুঁ হুঁ করছো? আরিশ এবার বিরক্ত হয়ে নিজে নিজে বিড়বিড় করে বলল, এই মেয়েটাও না ঠিকভাবে কথার উত্তর দিতে জানে না। পরক্ষণেই নিজেকে শান্ত করে আবার মেসেজে লিখল, জানো, ফারিয়া আর এমির সাথে ভার্সিটি যায় আসে। আমাদের একটা নতুন ব্রাঞ্চ ওপেন হয়েছে ভার্সিটির ওই সাইডে। মাইশা আবার লেখে, জানি, ফারিয়া বলেছে। ও, আর কিছু বলেনি? মাইশার মুখে হালকা হাসি ফুটে তখনকার তমাল সারের মেসেজের কথা ভেবে। তারপরে আরিশকে লেখে, বলেছে। কি বলেছে? মাইশা তখনকার সব কথাই আরিশকে বলল। আরিশ তো হাসতে হাসতে শেষ। তারপরে মাইশা আবার মেসেজে লেখে, কালকে ফারিয়া আমাদের বাড়িতে আসবে বলেছে। কালকে ফারিয়ার জন্মদিন, আর ভার্সিটির নোটগুলো দিতে আসবে। সামনের সপ্তাহ থেকে এক্সাম, ওই জন্য। ও। তারপরে আরও কিছুক্ষণ কথা বলে মাইশা আরিশকে তার ফোনের চার্জ না থাকার কারণে বাই বলে রেখে ঘুমিয়ে পড়ে। এদিকে আরিশ ফারিয়ার জন্মদিনের কথা শুনে মাইশার সাথে কথা বলা শেষ হতেই এমিরকে একটা ছোট করে মেসেজ করে ফারিয়ার জন্মদিনের কথা তাকে বলে। এত রাতে আরিশের মেসেজটি পেয়ে এমির মুচকি হাসল। পরের দিন ফারিয়া ঘুম থেকে উঠে জানালার পর্দাটা একটু সরিয়ে বাইরে তাকালো। সূর্যের নরম আলোটা গায়ে এসে পড়তেই তার মুখে একটা ছোট্ট হাসি ফুটে উঠল। ঠিক তখনই দরজা খোলার আওয়াজ পেয়ে ফারিয়া পিছনে তাকায় দেখেন তার মা দাঁড়িয়ে আছে। মিষ্টি হেসে সে এগিয়ে যায় দরজার কাছে। আমার রাজকন্যার আজ জন্মদিন, আল্লাহ যেন তোকে অনেক বছর বাঁচিয়ে রাখে মা। পিছন থেকে তার আব্বু ইশতিয়াক খান হাতে চায়ের কাপ নিয়ে হেঁটে আস্তে আস্তে বলে, এই যে তোমার প্রিয় আদা দুধ চা বানিয়ে এনেছি, সাথে জন্মদিনে বাবার একটু স্পেশাল উইশ। তুমি যেভাবেই থাকো নিজের মতো করে বাঁচো, কারোর জন্য থেমে যেও না। ফারিয়ার চোখে জল জমে, আবেগী কণ্ঠে বলে, আব্বু, মা, তোরা না থাকলে কিছুই ছিলাম না। তোদের জন্যই আমি আজ এত কিছু। আমি তোদের খুব ভালোবাসি। ফারিয়ার মা আব্বু হেসে ফারিয়ার মাথায় হাত রেখে চলে গেলেন। ঠিক তখনই হঠাৎ ফোন বেজে উঠল। স্ক্রিনে নামটা জল জল করছে, মাইশা ডার্লিং, কলিং। ফারিয়া ক্ষণিকের জন্য হতভম্ব হয়েও আরও আবেগী হয়ে উঠল, কারণ এই কয়দিন ধরে সে চেষ্টা করছে মাইশাকে আগের মতন ফিরিয়ে নিয়ে আসার। ফারিয়া মাইশার মা বাবাকে ফোন করে খোঁজ নিলেও মাইশার সাথে সে কোনোভাবে যোগাযোগ করতে পারছিল না। কালকে রাতে মাইশা যে মেসেজ করেছিল সেটাও ফারিয়া এখনো দেখেনি। ফারিয়া ভেজা চোখে ফোন রিসিভ করে, ধীরে ধীরে বলে, মাইশা। মাইশা অন্য প্রান্তে চিৎকার করে বলে, হ্যাপি বার্থডে পেতনি, আজকে একদম রাজকন্যা হয়ে থাকবি। আর হ্যাঁ, আজ চকলেট নিয়ে আসবি অনেক, না মানে দেখ, না আনলে কিন্তু আমি পুরা গাল ফুলিয়ে বসে থাকব। এই কয়দিনের সব চকলেট আমি উসুল করব, সাথে এক্সট্রা তোর বার্থডের। হঠাৎ মাইশার এমন কণ্ঠ শুনে ফারিয়ার দেহে শীতল আবরণ বয়ে গেল, যেন কোথায় কোনো কিছুর একটা কমতি ছিল, সেটাই পূরণ হয়েছে। কান্না মিশ্রিত কণ্ঠে ফারিয়া হেসে বলল, আচ্ছা আচ্ছা, তোর জন্য আলাদা চকলেট নিয়ে যাব। আজকে কিন্তু কাচ্চি বানাচ্ছি, তুই তো জানিস মায়ের স্পেশাল রেসিপি। মাইশা আবারও জোর করে হাসির ভান করে বলল, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা রাখছি, তাড়াতাড়ি চলে আসিস। মাইশা ফোন রেখে বুক ভরে একটা দীর্ঘশ্বাস ফেলল। ছোট ছোট পায়ে জানালার কাছে হেঁটে গিয়ে গ্রিলে মাথা রেখে বাইরের আকাশের দিকে তাকালো। ক্ষণিকের মধ্যেই গাল পেয়ে পড়ল 2 ফোঁটা নোনা জল। এদিকে ফারিয়া ফোনটা রাখতেই ভাইয়ের কণ্ঠ শুনতে পেল, ওই শাকচুন্নি, আদা বুড়ি হয়ে গেলি তো দেখছি। ফারিয়া রেগে তেরে আসে, বলে, কি বললি? ফারহাদ মুখ বিকৃত করে বলে, আজ জন্মদিন বলে হুট করে স্পেশাল হয়ে গেছিস দেখছি, নে নে, শুভ জন্মদিন। ফারিয়া মুখ বেঁকায়। ফারহাদ ফারিয়ার কাছে এসে বলে, চোখ বন্ধ করে হাত বাড়া। কেন? যা বলছি তাই করবি তো? ফারিয়া মুচকি হেসে চোখ বন্ধ করে হাত বাড়ায়।
হাতে কিছু একটা উপলব্ধি করতে পেরে চোখ খুলে দেখে একটা র্যাপিং পেপার মোড়ানো ছোট বাক্স। এতক্ষণে ফারহাদ হাওয়া। ফারিয়া খুশি হয়ে বক্সটা খুলে দেখে ভিতরে বিভিন্ন ধরনের ছোট ছোট হিজাবের ব্রুচ। ফারিয়া হাসতে হাসতে ফারহাদের রুমের দিকে যায়, গিয়ে বলে, এই যে ভূত মশাই, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? কাউকে বলে দেবেন যে গিফট দিলে এমনভাবে পালিয়ে আসতে নেই। আর তাকে এটাও বলে দেবেন যে তার জন্য আজকে ভার্সিটি থেকে বাসায় ফেরার সময় চকলেট নিয়ে আসব বার্থডে ট্রিট হিসেবে। সকাল 10টা। এমির ঘুমাচ্ছে আর ঘর অন্ধকার। জানালার পর্দা টানায় বাইরের আলো ঘরের ভেতর প্রবেশ করতে পারছে না। ঘরের মধ্যে শুধু ঘড়ির টিকটিক আওয়াজ শোনা যায়। ঠিক তখনই দরজায় টোকা পড়ে। এমির, উঠবি? অফিস যাবি না? এমির পুনরায় চাদর মুড়ি দিয়ে চোখ আধবোঝা করে বলে, আজকে একটু লেট হবে, কালকে সারা রাত কাজ করেছি। আব্বুকে হসপিটাল থেকে ডিসচার্জ দেবে 12টায়, তাদের বাসায় নিয়ে আসিস। আর শোন, যাওয়ার সময় সাথে ফারিয়াকেও নিয়ে যাস, আমার কিছু কাজ আছে, পরে যাব। আচ্ছা ঠিক আছে, ভাবছিলাম তুই চেঞ্জ হয়ে রেডি হয়ে গেছিস। ওপাশে এমিরের কোনো উত্তর আসলো না। আরিশ হেসে চলে যায়। গাড়ির দরজা খুলে উঠে পড়তেই ফারিয়ার চোখ আটকে গেল ড্রাইভিং সিটে। ফারিয়া হঠাৎ অবাক হয়ে বলল, আরে আপনি? আরিশ হেসে ঘাড় নাড়ল। কেন? এমির কি আশা করেছিলে বুঝি? ফারিয়া খানিক অপ্রস্তুত হল। তা দেখে আরিশ হেসে কথা এড়িয়ে যেতে বলে, সে নাকি সারা রাত কি কাজ করেছে যার জন্য এখনো ঘুমাচ্ছে, তাই বাধ্য হয়ে আমাকে আসতে হলো। ফারিয়া একটু হাসল, মনে মনে স্বস্তির নিঃশ্বাস ফেলে বলল, ভালোই হয়েছে, সেই কুমিরের মুখটা সকালবেলা দেখতে হলো না, সারাটা দিন নিশ্চিন্তে যাবে। তৎক্ষণাৎ কিছু মনে হতেই ফারিয়া সঙ্গে সঙ্গে ব্যাগ থেকে ছোট্ট একটা খাবারের প্যাকেট বের করে বাড়িয়ে দিল। এই নিন, এটা আঙ্কেল আন্টি আর আপনাদের জন্য, আজ সকালবেলা মা বানিয়েছে স্পেশাল কাচ্চি বিরিয়ানি। ও বাহ, এই সকালবেলাতেই বিরিয়ানি? তোমার জন্মদিনে আমরা উপহার দেওয়ার বদলে তো তোমার কাছ থেকেই উপহার পেয়ে গেলাম। ফারিয়া হাসল। আরিশু মৃদু হেসে গাড়ি চালাতে চালাতে বলল, হ্যাপি বার্থডে ফারিয়া, আজ তোর জন্য একটা সুন্দর দিন হোক। স্যার, জানোয়ারটাকে ধরে রেখেছি, কিন্তু কোনোভাবেই বাকি লোকদের পরিচয় বলছে না। এমির রাগ হলো, রাগী কণ্ঠে চিৎকার করে বলল, শালার জিওব্বা টেনে ছিঁড়ে দে, না বললে ওর ওই জবান রেখে লাভ নাই, শালা। কিন্তু স্যার, তাহলে তো আমরা বাকিদের খোঁজ পাবো না। এমি আরও বিরক্ত হলো, বলল, এই বুদ্ধিতে আপনারে পুলিশ বানাইল কে? শালা, আপনাদের দ্বারা কিচ্ছু হয় না, আর হবেও না। যান গিয়ে চুরি ডাকাতির কেস সলভ করেন, যত সব। স্যার, আমি যাচ্ছি, ওর শাস্তি উচিত মানুষের হাতে হবে। ওই নরপশুদের জন্য কত কোমল নারীদের সম্মানহানি হয়েছে, আর আজ তাদের অবস্থা। আর বলতে পারল না এমি। রাগে ফোন কেটে দিয়ে গাড়ি নিয়ে রওনা হলো সেই কাঙ্ক্ষিত ঠিকানায়। হাতে পায়ে বুকে দড়ি বাঁধা অবস্থায় একজন লোক চেয়ারের সঙ্গে মাটিতে পড়ে আছে। গালের একপাশ আর কপাল দিয়ে রক্ত ঝরছে। এমি ইশারা করতেই দুইজন গার্ড এসে লোকটিকে তুলে ধরে বসালো। লোকটির সামনে এমি একটা চেয়ার নিয়ে বসে পায়ের উপরে পা তুলে কোমর থেকে পিস্তল বার করে ডান হাতে ধরে ঘোরাতে ঘোরাতে প্রশ্ন করে, বল, কেন করেছিলিস এমন? ওপাশের ব্যক্তিটি নিরুত্তর। এমি আবার চেয়ার থেকে উঠে ডান পাশে লোকটির বুকের কাছে চেপে ধরে হাতে থাকা পিস্তলটি লোকটির দাড়িতে ঠেকিয়ে মাথা উপরে তুলে আবারও বলে, এতই যদি চাহিদা মেটানোর ইচ্ছা থাকত তাহলে প্রতিতালয়ে যেতে পারতিস। কত কত মেয়ে আছে, এমন নিরীহ কোমল মানুষের হৃদয়টা ক্ষতবিক্ষত কেন করলি? আর কতজনের এমন করেছিস? ওপাশের ব্যক্তিটি চোখ মেলে এমির চোখে চোখ মেলালো, কিন্তু কিছু বলল না। বল, তোর সাথে লোকগুলো কে ছিল, আর কেন করেছিলিস এমন? লোকটি এমির চোখে চোখ রেখে বলে,
আমাকে হাজার জিজ্ঞাসা করলেও আমি বলবো না। কথাটা বলে বলে খুব জোরে হাসি দেয়। এমি আরও বিরক্ত হয়, চিৎকার করে বলে, তোর এত বড় সাহস, তুই আমার চোখে চোখ রেখে কথা বলিস? কলিজা ভুনা করে দেব একদম। বল তোদের আসল উদ্দেশ্যটা কি? লোকটি আগের ন্যায় হেসেই যাচ্ছে। এমি রিবে সজোরে একটা চড় মারে লোকটির গালে। সঙ্গে 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 চেয়ারটি আবারও পড়ে যায়। এমি সেখানে থাকা তার সকল গার্ডের উদ্দেশ্যে বলে, মেরে মেরে হাত পা গুঁড়ো করে দে, কিন্তু জান যেন না যায়। বার কর ওর মুখ দিয়ে ওদের আসল উদ্দেশ্য কি ছিল, আর বাকিরা কারা ছিল। কথাটা বলেই এমি রাগে হনহন করে বেরিয়ে গেল। ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আজকের পর্বটি ভালো লাগলে লাইক দিয়ে একটি সুন্দর কমেন্ট করে যাবেন। আপনাদের সাপোর্ট পেলে নতুন নতুন গল্প দিতে খুব ভালো লাগে। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।